হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের রিকোয়েস্ট নিয়েই মেনলি এখন আসছি ভিডিওগুলোতে। অনেক দিন ধরে রিকোয়েস্টগুলো পড়ছিল, আর সবথেকে বড় ব্যাপার ম্যাক্সিমাম বিগিনার যারা তারাই জিজ্ঞাসা করছিল, কারণ এই টপিকগুলোতে আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে, বাট সেগুলো ইংলিশ ভার্সানে, বেঙ্গলি ভার্সানে ছিল না। তো রিসেন্টলি যেহেতু আমি এখন বেঙ্গলি ভার্সানে ভিডিও করি, তো সুতরাং মনে হলো যেহেতু তোমরা জানো না, এবং অনেক বিগিনাররাই মেসেজ করো, দিদি এনসিইআরটি জিনিসটা কি, এনসিইআরটি কীভাবে পড়তে হয়, এনসিইআরটি থেকে কীভাবে নোট বানাবো, কোন এনসিইআরটিটা পড়বো, ওল্ড এনসিইআরটি নাকি নিউ এনসিইআরটি, দিদি 6 to 10th পড়বো নাকি 6 to 12th পড়বো, না 11-12 পড়বো। তো নানান রকম কোশ্চেন তোমাদেরই কমেন্ট থেকে পাওয়া, যে ম্যাক্সিমাম এনসিইআরটি রিলেটেড যে কমেন্ট থাকে সেইগুলোকে এক জায়গায় করেছি, এবং কোশ্চেনগুলোকে আমি সব বোর্ডে লিখে রেখেছি যাতে আমি কোনো টপিক বাদ না যায়। কারণ টপিকটার না, ভিডিওটার টাইটেলই হচ্ছে অল অ্যাবাউট এনসিইআরটি, যাবতীয় যা কোশ্চেন হতে পারে এনসিইআরটি থেকে আমি সমস্তটা নিয়েছি। কি কি কোশ্চেন নিয়েছি প্রথমে তো বোঝাবো এনসিইআরটি জিনিসটা কি, নিউ এনসিইআরটি ভার্সেস ওল্ড এনসিইআরটি, এনসিইআরটি বুক লিস্ট কী কী পড়তে লাগে, 6 to 12th পড়বে না 11-12 পড়বে, হাউ টু রিড এনসিইআরটি কীভাবে পড়বে, হাউ টু মেক নোটস ফ্রম এনসিইআরটি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, আমি কীভাবে এনসিইআরটি পড়েছি, কতটুকু পড়েছি, কোনটা রেলিভেন্ট মনে হয়েছে আর ইররেলিভেন্ট মনে হয়েছে, সমস্তটা। এর সাথে হিস্ট্রি, সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, কোন সাবজেক্টের কোন এনসিইআরটিটা পড়তে লাগবে, সমস্তটা। তো যাবতীয় যা কোশ্চেন হতে পারে সব নিয়েছি। তো প্রথমেই যে কোশ্চেনটা আসবো সেটা হচ্ছে, সবাই জিজ্ঞেস করে যারা একদম কিচ্ছু জানে না, তারা জিজ্ঞাসা করে দিদি এনসিইআরটি কী, সবাই বলে এনসিইআরটি পড়তে, তো এনসিইআরটি কী জিনিস। আবারও বলছি, এত নিজেকে ইনফিরিয়ার মনে করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যখন তোমার মতো বয়সে হয়তো আমি নিজেও জানতাম না, কারণ আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমরা ছোট থেকে সিবিএসসি, মেনলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই পড়েই অভ্যস্ত। আমরা সিবিএসসি আইসিএসসি বোর্ডের বই হয়তো কখনো চোখেও দেখিনি, তো যার জন্য আমাদের পক্ষে হয়তো জানাটা সম্ভব নয়। এনসিইআরটি হচ্ছে তোমার গভর্নমেন্টের যে বইগুলো হয়, সরকারি ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো থাকে সেখানে যে বইগুলো হয় সেগুলোকে এনসিইআরটি বলে। এইবার বলতে পারো দিদি এটা কি শুধু ইংলিশ ভার্সানে হয়? না, এনসিইআরটি বই ইংলিশ এবং হিন্দি ভার্সানে ম্যাক্সিমাম পাওয়া যায়। বেঙ্গলি ভার্সানে তুমি এলাকাতে পাবে না, মানে কোনো পাড়ার দোকান টোকানে সেভাবে বেঙ্গলি ভার্সানে পাওয়া যায় না, অ্যাটলিস্ট বারাসাতে তো পাওয়া যায় না, বাট তুমি পিডিএফ পাবে। এনসিইআরটি বেঙ্গলির পিডিএফ আছে, তুমি জাস্ট গুগলে ক্রোমে চলে যাও, সেখান থেকে এনসিইআরটি বেঙ্গলির পিডিএফ পাওয়া যায়। আমি নিজের চোখে দেখেছি, আমার স্টুডেন্টরাই আমাকে ফার্স্ট দেখিয়েছিল যে দিদি এনসিইআরটি বেঙ্গলি ভার্সানেরও পিডিএফ হয়। আমি আগে জানতাম শুধু হিন্দি এবং ইংলিশ হয়, এবং বেঙ্গলি ভার্সানেরও কিন্তু এনসিইআরটি হয়। ঠিক আছে, তো এইটা বেশ বেসিক যে কোশ্চেনটা থাকে সেটা বলে দিলাম। এটা সরকারি বই, ঠিক আছে, গভর্নমেন্টের যে বইগুলো থাকে সেগুলোকে এনসিইআরটি বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে যে ফার্স্ট যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে দিদি এনসিইআরটি নিউ পড়বো নাকি ওল্ড পড়বো। দেখো, এটা হচ্ছে ডিপেন্ড করে, আগে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আগে বই ছিল যে নিউ ভার্সেস ওল্ড সিলেবাস, নিউ সিলেবাস বলা হতো। ওল্ড সিলেবাসের বইগুলোতে নাকি অনেক বেশি ইনফরমেশন থাকে এবং ভালো লেখা থাকে, যেগুলোতে আমার দিদিদেরকে পড়তে দেখেছি বেশ এরকম মোটা মোটা বইগুলো। বাট আমরা যখন পড়েছি বইয়ের সাইজটা অনেক ছোট হয়ে গেছিলো, কন্টেন্ট অনেক কমে গেছিলো। তো বলা হয়ে থাকে যে ওল্ড ভার্সনের বইগুলোতে নাকি অনেক বেশি ইনফরমেশন থাকে, অনেক বেশি রেলিভেন্ট হয়, আর নিউ ভার্সনগুলোতে একটু লেখার ওয়েটা পাল্টে যায়। বাট এটা কিন্তু সব সাবজেক্টের প্রয়োজন হয় না। এবার আমি ফার্স্ট যেটা বোঝাবো, এখানটাতে আমি ওল্ড নিউয়ে আমি পরে আসছি, বাট আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে বুক লিস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি সবটা কম্বাইনই হবে, কারণ হচ্ছে কোনোটাই কোনোটাকে বাদ দিয়ে বলার মতো নয়। ফার্স্ট যেটা বলবো এনসিইআরটি বুক লিস্ট। দেখো, সাবজেক্ট ওয়াইজ যদি বলি, আগে আমার এক্সপিরিয়েন্সটা বলছি পার সাবজেক্টে। আমি যখন 2018 সালে পড়া স্টার্ট করি, তখন আমি রোমান সাইনি স্যারের একটি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, যিনি ওখানে প্রায় 1.5 বছরের একটি কোর্স ঠিক বলবো না, 1.5 বছরের একটি স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করেছিলেন। তো সেখান থেকে উনি বলে যে ক্লাস 6 থেকে এনসিইআরটি কেনার জন্য, 6 থেকে একদম এনসিইআরটি কিনে ফেলার জন্য, যারা 1.5-2 বছর হাতে সময় নিয়ে পড়া স্টার্ট করছে। এবং আমি 2018 সালের 1 ফেব্রুয়ারি বা মোস্ট প্রবলি 31 জানুয়ারি এরকম কিছু একটা হবে, আমি ফার্স্ট কলকাতায় কলেজ স্ট্রিটে যাই। এটাও ম্যাক্সিমাম কোশ্চেন থাকে, দিদি এনসিইআরটি কোথায় পাওয়া যায় কলকাতায়। কলকাতাতে দুটো বইয়ের দোকান আমি বলছি, একটা হচ্ছে ব্লিস আর একটা হচ্ছে ইউনিক। সেটা হচ্ছে এলাহাবাদ ব্যাংকের ঠিক উল্টো দিকে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট আশা করি মোটামুটি লোকে চেনে, দূরে থাকলেও তারা কলেজ স্ট্রিট মোটামুটি চেনে। তো কারণ বই ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় সেটা কলকাতার কলেজ স্ট্রিটে পাওয়া যায়, শিয়ালদার থেকে 10 মিনিট হাঁটা রাস্তা। তো সেখানে ওই দুটো বইয়ের দোকানে কিন্তু তোমরা এনসিইআরটি পেয়ে যাবে, এবং ইংলিশ ভার্সন হিন্দি ভার্সন দুটোই থাকে। আমি নিজে পার্সোনালি ইংলিশ ভার্সন থেকেই পড়েছি, আর বেঙ্গলি ভার্সনে যে হয় তা জানতামই না। তো আমি যাই এবং সেখান থেকে আমি 6 to 8 বইগুলো কিনে নিয়ে আসি। প্রথমে 6 থেকে 8 কিনি, কারণ আমার ফিনান্সিয়াল প্রবলেম ছিল, সেই মুহূর্তে একসাথে সবটা আমি কিনতে পারিনি। তো আমি যে কটা পেরেছিলাম আমি সব সাবজেক্টের 6 to 8 কী কী কিনেছিলাম সাবজেক্ট আমি একটু বলে দিচ্ছি। হিস্ট্রির 6 to 8 মধ্যে 3টে বই ছিল,
জিওগ্রাফিরও 6 to 8 মধ্যে 3টে মতো বই ছিল। পলিটির কী ছিল তখন, পলিটি আর ইকোনমি 6 to 8 একসাথে কম্বাইন একটা বই বেরোতো, দ্যাট ইজ হচ্ছে সোশ্যাল লাইফ, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ বলে একটি বই বেরোতো। সেখানেও কিন্তু টোটাল 3টে বই, 6, 7, 8 3টে বই কিনি। জেনারেল সায়েন্সেরও আমি 3টে বই কিনি এবং এনভায়রনমেন্টের জন্য আমি কোনো 6 to 8 কোনো বই কিনিনি। জেনারেল সায়েন্সের যে বইটা হয় সেই বইটা আমি 6 to 8 কিনি। তো এইগুলো নিয়ে এসে আমি বাড়িতে পড়তে স্টার্ট করি। বাট পড়ার পরে আমার বেশ কিছু জিনিস ফিল হয়েছিল, সেটা হচ্ছে আমি 2017 থেকে অলরেডি WBCS পড়ছিলাম। তো আমার অলরেডি লক্ষ্মীকান্ত বা পুনাম দালাল ধাইয়া বা স্পেকট্রাম এগুলো অলরেডি পড়া ছিল বা আমি পড়ছিলাম অলরেডি, মানে লাস্ট 6 মাস 1 বছর ধরে আমি পড়ছি। তো আমি ওখানে ওই যে নলেজগুলো জানতে পেরেছিলাম সেই নলেজগুলোর আর NCERT থেকে আমার খুব বেশি প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে 6, 7, 8 আর কি থাকবে, যেটা আমরা 6, 7, 8 জানতাম সেরকমই নলেজ থাকবে। তো নলেজের দিক থেকে আমি বলবো অতটাও প্রয়োজন ছিল না। বাট দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, দ্য ওয়ে অফ রাইটিং, যদি কেউ ইংরেজিকে ইমপ্রুভ করতে চায়, যদি কেউ ভালো ইংরেজি লিখতে চায়, তাহলে NCERTর লেখা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়। NCERTর বোঝা যে কি সুন্দর একটা লিউসিড ভাষাতে লেখা থাকে, সেই ভাষাটা বা সেই লেখাটা কিন্তু খুব হেল্প করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হয়তো আমার ডেফিনেটলি হেল্প করেছে, নতুন নতুন বেশ কিছু ওয়ার্ডও পেয়েছি, সেদিকে হয়তো আমাকে হেল্প করেছে। বা আদারওয়াইজ যদি তুমি কন্টেন্ট ওয়াইজ বলো বা নলেজের দিক থেকে বলো, তার থেকে অনেক বেশি কন্টেন্ট কিন্তু অলরেডি স্ট্যান্ডার্ড বইয়ে আমি পেয়ে গেছিলাম। তো সেই হিসেবে আমার কন্টেন্ট ওয়াইজ খুব বেশি উপকার হয়নি, বাট ইংরেজি লেখার ধরন বা সুন্দর ল্যাঙ্গুয়েজ বা স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি এই দিক থেকে কিন্তু আমাকে যথেষ্ট এনরিচ করেছিল। এরপর আমি ক্লাস 6 to 8 প্রথমে আমি কিনে নিয়ে আসি, দেন 9 থেকে 12 কিনি, বেশ 2-3 মাস বাদে যাই এগুলো কমপ্লিট করার পরে, গিয়ে 9 থেকে 12 কিনে নিয়ে আসি সব সাবজেক্টের। আবারও বলছি সব সাবজেক্টের, বেশ কিছু ব্লান্ডার করেছি আমি আমার প্রিপারেশানে। এবং সব সাবজেক্টের যখন কিনি তখন ওই 9, 10, 11, 12 হিস্ট্রির নিউ NCERT-গুলো, এবং কিনেছি কিন্তু সব নিউ, আবারও বলছি কিনেছিলাম কিন্তু সব নিউ NCERT, ঠিক আছে। কোনো এখন অবধি টিল ডে, মানে যতক্ষণ আমি বলছি ততক্ষণ অবধি আমি কোনো ওল্ড NCERT কিনিও নি, পড়িও নি। তো সবই নিউ 9 থেকে 12 কিনে নিয়ে আসি। কী কী পাই? হিস্ট্রির 9, 10, 11, 12 4টে বই ছিল, 4টেরও বেশি, প্রায় 5-6টা বই হবে অ্যাকচুয়ালি, এক একটা ক্লাসে বেশি, দুটো করে বই ছিল। ক্লাস 11-এ যেরকম অ্যানশিয়েন্ট মিডাইভেল ছিল, তার 11-এ তোমার ওয়ার্ল্ড ছিল, এবং 11-12-তে হচ্ছে 3টে পার্ট ছিল, মানে হচ্ছে অ্যানশিয়েন্ট মিডাইভেল মডার্ন। তো ক্লাস 11-12-তেই তোমার 4টে বই ছিল, আর হচ্ছে তোমার 9-10-এ বোধহয় 2টো ছিল। তো টোটাল হচ্ছে 6টা বই ছিল হিস্ট্রিতে। জিওগ্রাফিতে ছিল 9-10-এ 2টো, ক্লাস 12-তে ছিল 4টে, 11-12-তে 4টে, টোটাল ছিল 6টা। আর পলিটির ক্ষেত্রে তোমার 9-10 এবং এই যে ইকোনমিটা আবার আলাদা হয়ে গেছিলো, 9-10-এর ইকোনমিটা দুটো আলাদা বই হয়ে যায়, 9 একটা 10 একটা। এবং পলিটির ক্ষেত্রে সেম তাই, একটা ডেমোক্রেসি 1 বা 2 এরকম একটা বলে বই হয়ে যায়। আর হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্স এরকম বোধহয় নাম ছিল, এক্স্যাক্টলি আমার মনেও নেই, অনেক বছর আগে যেহেতু। আর 11-12-তে দুটো বই, 11-12-তে টোটাল 4টে মতো বই ছিল, 3টে বা 4টে, ঠিক আছে। একটা বই ছিল হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক। আমি প্রত্যেকটা বই এখানে নিয়ে বসেছি, আমি তোমাদের প্রত্যেকটা জিনিসই দেখাবো, ডোন্ট ওয়ারি। যে বইগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে সেগুলো আমি সব দেখাবো, যেগুলো আমার কাছে এখনও টিল ডেট রয়েছে। তো এবং তার সাথে ক্লাস 11-12-এর আরও বেশ কিছু অনেকগুলো বই আমি কিনে নিয়ে আসি, ঠিক আছে। তো এবং পলিটিরও প্রায় 4-5 টোটাল মিলিয়ে 4 বছরে প্রায় 6-7টা বই আমি কিনে আনি পলিটির। ইকোনমিরও সেম তাই, 11-এর একটা এবং 12-এর দুটো, ম্যাক্রো এবং মাইক্রো, ঠিক আছে। তো সব মেলালে প্রায় অলমোস্ট এখানেও 5টা বই হয়। জেনারেল সায়েন্সেরও তোমার 11-12 কিনিনি, জেনারেল সায়েন্সে শুধু 10 বলাই ছিল, এবং ওই ভিডিওটিতে স্যার বলেইছিলেন যে 6 to 10-এর জেনারেল সায়েন্স পড়লে হয়ে যায়, এবং সেটা সত্যি কথা, কারণ 11-12-তে জেনারেল সায়েন্স পড়ার প্রয়োজন হয় না, কারণ 11-12-এ সায়েন্সের অনেক স্ট্যান্ডার্ড হাই হয়ে যায়, যে স্ট্যান্ডার্ডে কোশ্চেন কিন্তু আর UPSC বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম জিজ্ঞাসা করে না। তো জেনারেল সায়েন্স শুধুমাত্র 6 to 10 কিনলেই হয়, আদারওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো 6 to 12 কিনতে বলেছিল, ঠিক আছে। এবং সেখানে আমি কি করি, এরপরে 9th এবং 10th-এরটাও আমি কিনে ফেলি। এনভায়রনমেন্টের জন্য টিল ডেট তখনও আমি কিছু কিনিনি। আরও একটি হয়, সেটি হচ্ছে ফাইন আর্টের বই। ফাইন আর্ট ক্লাস 11-এর একটি NCERT হয়, বাট আমি জীবনে কোনোদিনও কিনিনি। একটি বই হয় আর্ট অ্যান্ড কালচারের জন্য, ফাইন আর্টের 11-এর NCERT, অনেকেই পড়ে থাকে, বাট আমি কখনো কিনিও নি, আমি পড়িও নি। কেন, আমি সবটাই বলছি পরে। আচ্ছা, এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবার যখন আমি ক্লাস 9 to 12-এর NCERT-গুলো পড়ি, স্পেশালি হিস্ট্রির ক্ষেত্রে যখন আমি নিউ NCERT পড়ি, আই ওয়াজ ফিলিং লাইক যে এটা না হলেও চলে, ঠিক আছে। মানে যে প্রথমত তো কন্টেন্ট ওয়াইজ খুব বেশি ইম্পর্টেন্ট রাখছিল না, এক্সামে যে কোশ্চেনগুলো আসে, স্পেশালি দুটো বই আমি বলবো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রির যে বইটা ছিল, স্পেশালি 9, 10 আর 11-এ ওয়ার্ল্ড হিস্ট্রির অনেকটা পার্ট ছিল। 9-10-এ অল্প অল্প করেছিল নিউ NCERT-তে, এবং 11-তে যে ওয়ার্ল্ড হিস্ট্রিটা ছিল, দ্যাট ওয়াজ আমার কাছে অ্যাটলিস্ট পুরোটা ইররেলিভেন্ট লাগছিল, কারণ UPSC মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে ওই বইয়ের মধ্যে যা দেওয়া রয়েছে তার কোনো রেলিভেন্সি ছিল না, মানে নিউ NCERT-তে, এবং আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপর আমি আরও ঘাঁটতে থাকি নেটে,
নেট ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে জানতে পারি যে হিস্ট্রির জন্য নিউ এনসিইআরটি থেকে ওল্ড এনসিইআরটিটা বেশি ইম্পর্টেন্ট। তখন আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে, আমার নিউ এনসিইআরটি কেনা উচিত হয়নি, আমার ওল্ড এনসিইআরটি কেনা উচিত ছিল। এবং তখন আমি জানতে পারি বেশ কিছু রাইটারের নাম, যেমন হচ্ছে আর.এস. শর্মা, সতীশ চন্দ্র, তার সাথে হচ্ছে বিপান চন্দ্র, আর হচ্ছে অর্জুন দেব বা সামথিং এরকম, অর্জুন, টাইটেলটা আমি এক্স্যাক্ট ভুলেও গেছি, অর্জুন সামথিং কিছু একজন হবে, ঠিক আছে, আমার এক্স্যাক্ট টাইটেলটা ঠিক খেয়াল পড়ছে না। তো এরকম 4 জনের নাম জানতে পারি, যিনি আর.এস. শর্মা অ্যানশিয়েন্ট হিস্ট্রি, সতীশ চন্দ্র মিডাইভাল হিস্ট্রি, বিপান চন্দ্র মডার্ন হিস্ট্রি এবং অর্জুন দেব বা অর্জুন সামথিং টাইটেলটা আমার খেয়াল পড়ছে না, তিনি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার, এবং এরা প্রত্যেকে কি লিখেছিল, ওল্ড এনসিইআরটি লিখেছিল, এরা প্রত্যেকে ওল্ড এনসিইআরটি লিখেছিল, ঠিক আছে। তো এই বলা হয় যে হিস্ট্রির জন্য এই বইগুলো ইম্পর্টেন্ট। তো তখন আমি আবার কি করি, আমি নিউ এনসিইআরটিগুলো যেহেতু পড়ে অতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না বা আমার মনে হচ্ছিল রেলিভেন্টও নয় এক্সাম পয়েন্ট অফ ভিউ, এবং আমি তখন যেহেতু কোনো টিচার গাইডেন্স ইউটিউব ভিডিও সেই অর্থে তখন বেঙ্গলিতে অ্যাভেলেবেলও ছিল না, আর টিচার গাইডেন্সের কথা তো ছেড়েই দাও, সেগুলো আমি কোনোদিনও পাইনি দুর্ভাগ্যবশত। তো যার জন্য নিজের মতো নিজে করেছি এবং প্রচুর ব্লান্ডার করেছি, প্রচুর ফালতু পয়সাও নষ্ট হয়েছে এর পেছনে, বাট কিছু করার নেই সতীশ। এবং তখন কি করি, এই 4টে বই আমি কিনি, এবং না সরি, এই বইটি আমি কিনিনি, এই বইটির আমি পিডিএফ দেখেছিলাম, বাট আমার মনে হয়েছিল আমি কিনবো না, আগে আমি এই 3টে কিনি, যদি আমার মনে হয় রেলিভেন্ট তবেই আমি কিনবো। বিকজ তখন আস্তে আস্তে একটু একটু করে জানতে শুরু করি যে ওয়ার্ল্ড হিস্ট্রি তো প্রিলিমসে থাকে না, শুধু মেন্সে থাকে, এবং তার জন্য ভিশন আইএস বলো বা কোনো কোচিং ইনস্টিটিউটে নোট করলেও হয়ে যায়, যার জন্য আমি এই বইটি কিনিনি, বাট আমি এই 3টে ওল্ড এনসিইআরটি কিনেছিলাম এবং বর্তমান দিনে আমার কাছে আছেও, একটি বই আছে। তো এই হচ্ছে ওল্ড এনসিইআরটি ভার্সেস নিউ এনসিইআরটি। এবার যদি তুমি বলো যে দিদি তাহলে কি বাকি সাবজেক্টগুলোর জন্য নিউ এনসিইআরটি পড়বো, ইয়েস, বাকি সাবজেক্টগুলো যেমন জিওগ্রাফির নিউ এনসিইআরটি, পলিটি ইকোনমি নিউ এনসিইআরটি, জেনারেল সায়েন্স নিউ এনসিইআরটি, একমাত্র যদি পড়তে হয় হিস্ট্রি ক্লাস 11th এবং 12th-এর ওল্ড এনসিইআরটি, এবং রাইটারের নামও আমি বলে দিলাম, এই রাইটারদের বই পাওয়া যায়, বা তুমি ফটোকপিও কিনতে পারো দিল্লির মার্কেট থেকে, এখানেও পাওয়া যায় ওল্ড এনসিইআরটি, যে কোনো আমাদের অ্যাটলিস্ট বারাসাত এলাকাতে তো পাওয়া যায়, কলকাতা কলেজ স্ট্রিটেও আশা করি পাওয়া যাবে। তো মোটামুটি তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে ওল্ড এনসিইআরটি, আদারওয়াইজ অ্যামাজনেও পাওয়া যায়, অনলাইন কিনলে অ্যামাজনেও পেয়ে যাবে। তো এই হচ্ছে ফার্স্ট টপিক, আশা করি বুঝতে পেরেছো ওল্ড এনসিইআরটি কিনবে না নিউ এনসিইআরটি কিনবে, যদি কেন তবে একমাত্র হিস্ট্রির এই 3টে ওল্ড এনসিইআরটি কিনবে, আদারওয়াইজ বাকি কোনোটারই লাগবে না। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে, আগে এটা একটু বুঝিয়ে দিই, 6 to 12 কিনবে না 11-12 কিনবে। দেখো এটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে। যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও, যদি তোমার ইংলিশ মিডিয়াম যদি নাও হয়, আমি ধরে নিলাম যে তুমি অলরেডি তোমার ইংলিশের, বেঙ্গলি মিডিয়াম হলে যে ইংলিশ জানবেন এরকমটা একেবারেই নয়, বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো ইংরেজি জানে। যদি তোমার ইংলিশের গ্রাস্পিং পাওয়ার ভালো হয়, যদি তোমার ওয়ে অফ রাইটিং অলরেডি ভালো, তোমার নতুন করে সেভাবে কিছু শেখার নেই, এবং তুমি স্ট্যান্ডার্ড বই পড়ে বোঝো, তুমি তোমার গ্র্যাজুয়েশনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যথেষ্ট ভালো নাম্বার, তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্সের রুট মানে গ্রাউন্ড যথেষ্ট ভালো আছে, বা তুমি হয়তো তোমার নিজের ওপর এই ভরসাটা আছে যে না আমার দরকার নেই 6 to 10 পড়ার, আমি 11-12 পড়েও বুঝবো, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর 11-12। কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা বলছি, আমি যতটুকু ছোটো থেকে পড়াশোনায় ছিলাম তাতে 6 to 10 আমি যদি নাও পড়তাম আমার চলে যেত, সেটা আমি কেনার পরে বুঝতে পারি। যখন আমি পড়ি তখন আমার মনে হয়েছিল যে এটা আমার না হলেও চলতো, আমার যদি 11-12 আমি ডিরেক্টলি কিনতাম, আমার সময় পয়সা লেবার 3টেই হয়তো বেঁচে যেত। কারণ আমি আলটিমেটলি 6 to 10 একবার রিডিং পড়ার পর কিন্তু আর কোনোদিনই রিভিশন করিনি, কারণ আমার মনে হয়েছিল এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি এর থেকে বেশি কন্টেন্ট বা এর থেকে বেশি নলেজেবল বই পড়ে ফেলেছি অন্য এক্সামের জন্য। তো সুতরাং আমি আর পড়ি না, আমি 11-12টাকে শুধুমাত্র রিভিশন করতে থাকি। এবার এটা সম্পূর্ণ তোমার ওপর ডিপেন্ড করছে। আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করতে পারি, টিপস দিতে পারি, সেটা হচ্ছে আগে 11-12-এর একটা একটা করে প্রত্যেকটা সাবজেক্টের একটা বই কিনে দেখো। আলটিমেটলি পড়তে তো হবে, 11-12 তো পড়তেই হবে। এবার 11-12টা তুমি পড়ো, পড়ার পর যদি তোমার মনে হচ্ছে যে দিদি আমি কিচ্ছু বুঝতে পারছি না, একবার পড়ে কেউই বোঝে না, এটা মাথায় রাখবে, 2বার 3বার 4বার পড়ে তখন মানুষ বুঝতে পারে। তো ভালো করে পড়বে, পড়ে যদি মনে হচ্ছে যে তুমি কিছু বুঝতে পারছো না, দেন গো ফর 9-10। প্রথমে 11-12 পড়ে যদি কেউ না বোঝে তাহলে তাকে 9-10 পড়তে হয়। যদি 9-10-11-12 পড়েও যদি সে না বোঝে তখন সে 6 to 8 কথা ভাববে। 6 to 8 থেকে শুরু না করে রাদার আমার মনে হয় এটা আমি পরে জানতে পেরেছিলাম বা পরে বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি উচিত ছিল এটা আগে 11-12টা পড়ে দেখতাম, যদি আমি বুঝে যেতাম তাহলে আমি ডিরেক্টলি স্ট্যান্ডার্ড বইয়ে চলে যেতে পারতাম। বাট আমি কি করলাম, 6 to 10 11-12 করতে করতে স্ট্যান্ডার্ড বই আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল। তো আমি বলবো, কারণ এটা কিন্তু তোমার গ্রাস্পিং পাওয়ারের উপর ডিপেন্ড করছে। আমি জানি না তোমরা কে কেমন, নিজের উপর যদি ভরসা থাকে এবং যদি মনে হয়, এবং কন্টেন্ট ওয়াইজ যদি বলো যে দিদি কন্টেন্টে কোনটা হেল্প করে, কন্টেন্টে অ্যাকচুয়ালি এনসিইআরটিতে যা থাকে সেটা তো থাকেই, তার সাথে আরও অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বইয়েই থাকে। তো যদি কেউ এনসিইআরটি না পড়ে ডিরেক্টলি স্ট্যান্ডার্ড বইয়ে চলে আসে, এমন আহামরি কিছু কন্টেন্ট ওয়াইজ প্রবলেম হয় না। আবারও বলছি, কোনো নলেজের বা কন্টেন্টের দিক থেকে প্রবলেম হয় না।
কোথায় হতে পারে? ইউপিএসসি মেন্সে না ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং করতে হয়, এটা আমরা আশা করি প্রত্যেকে জানি। তো তখন কি হয়, একটা ওয়ে অফ রাইটিং আমাদের হেল্প করে, বা একটা এসে লিখতে গেলে ওয়ে অফ ফ্লো বা ওয়ে অফ রাইটিং কীভাবে আমরা লিখবো, ফ্লোটাকে কীভাবে ধরে রাখবো, কীভাবে সহজ ভাষায় কী সুন্দর লেখা যায়, সেটা কিন্তু এনসিইআরটি বলতে পারে। তো এই জায়গাটাতে এনসিইআরটি হেল্প করে, বা একটা গ্রাউন্ড তৈরি করতে হেল্প করে, বা একটা ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করে, এইটুকু যা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু, আর এটাও মাথায় রাখবে, এনসিইআরটি কিন্তু ডেলি কেউ বারবার রিভিশন করে না। প্রথমে বোঝার জন্য প্রত্যেকে এনসিইআরটি একবার দুবার পড়ে বুঝে নেয়, দুবার তিনবার পড়ে নেয়, তারপরে কিন্তু সেই অর্থে খুব বেশি কেউই রিভিশন করে না, হাতে গোনা কিছু এনসিইআরটি বাদ দিয়ে, সেগুলো এক্সেপশনাল, আমি সেগুলো নিয়ে আসছি পরে। তো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে, আবারও বলে দিলাম। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমার পার্সোনালি মনে হয় যারা আমার ভিডিও দেখে ম্যাক্সিমাম ছেলেমেয়েই হয়তো 11-12 পড়লে বুঝবে। তো তোমরা 11-12 পড়ে দেখো, যদি একান্তই না বোঝো সেক্ষেত্রে 9-10-তে এসো, যদি 9-10 তো না বোঝো তখন 6 থেকে 8-এ এসো। আদারওয়াইজ হয়তো দেখা গেল তুমি 6 to 8 কিনলে, বাট তোমার কিনে মনে হচ্ছে যে এটা আমার না হলেও চলতো, আমি হয়তো 11-12ও বুঝতে পারতাম, ঠিক আছে। তো আমি অবশ্যই এটা রেকমেন্ড করব। এবং আমার নিজের পার্সোনালি মনে হয়েছে আমার এটা টাইম ওয়েস্ট ছিল, কারণ আমার মনে হয়েছিল আমার 11-12 পড়লে বেটার, এবং পরের দিকে আমি 6 to 10 বই আর রিভিশন কখনোই করিনি। একবার দুবার পড়ার পরে আমি তারপর কিন্তু শুধু 11-12টাকেই রিভিশন করেছিলাম স্ট্যান্ডার্ড বইয়ের সাথে। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এনসিইআরটি বুক লিস্ট। এখানে আমার কাছে বর্তমান দিনে কী কী বুক লিস্ট আছে আমি সেটা একটু দেখাই। কারণ হচ্ছে দেখো, বই তো প্রচুর হয়, যেটা আমি একটু আগে বললাম, আমি কিনেছিলাম প্রচুর বই, বাট আমি পরের দিকে যখন আমার আর লাগতো না বইগুলো আর কি, আমারই বেশ কিছু স্টুডেন্টকে আমি দিয়েও দিয়েছিলাম, কেউ কিনেও নিয়েছিল, কয়েকজন এমনি কিনে নিয়েছিল, আবার এমনিও নিয়ে গেছিলো বেশ কিছু এনসিইআরটি যেগুলো আমার লাগতো না, এবং আমি তাদেরকে বলেও ছিলাম যেগুলো না হলেও চলে, বাট তারা তাদের নিজেদের পড়ার জন্য, আবার কেউ ছোটো ভাই বোন আছে তাদের জন্য নিয়ে গেছিলো। তো যার জন্য যেগুলো আমার লাগতো না সেগুলো আমার কাছে নেই, বাট যেগুলো আমার লাগে এবং যেগুলো রেলিভেন্সিও রয়েছে ইউপিএসসি প্রিপারেশনে, যেগুলোকে আমরা অ্যাজ আ স্ট্যান্ডার্ড বই হিসাবেও দেখতে পারি, আমি সেই এনসিইআরটিগুলো আছে, আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমেই যেটা বলবো, হিস্ট্রির ক্ষেত্রে এই 3টে ওল্ড এনসিইআরটি আমি কিনেছিলাম, ঠিক আছে। নিউটা তো ছিলই, প্লাস ওল্ডটাও ছিল, বাট আমি এই আর.এস. শর্মা এবং সতীশ চন্দ্রের ওল্ড এনসিইআরটি দিয়ে দিয়েছিলাম একটি স্টুডেন্টকে, এবং আমার লাগতো না বলে, ঠিক আছে। এবং আমি আর রিভিশনও করিনি, তার কারণ কি, প্রথমত ইউপিএসসিতে অ্যানশিয়েন্ট মিডিয়াভেল সেই অর্থে ইম্পর্টেন্স পায় না, খুব কম কোশ্চেন থাকে, প্রিলিমসে এবং মেন্সে থাকেই না। তো যে কোনো একটা সোর্স পড়লেই হয়, যেহেতু আমি পুনম দালাল ধাইয়ার বইটা প্রথম থেকেই পড়ে আসছি অ্যানশিয়েন্ট মিডিয়াভেলের জন্য, WBCS ইউপিএসসি দুটোর জন্য, তো দরকার ছিল না আমার এই এনসিইআরটিগুলোর, তো যার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। বাট হ্যাঁ, মডার্ন হিস্ট্রি বিপান চান্দ্রা কিন্তু ইম্পর্টেন্ট বই, ওল্ড এনসিইআরটি বিপান চান্দ্রা, যেটির অ্যাকচুয়ালি কভার যেটা হয় সেটা হচ্ছে রেড কালারের একটি ওপরের কভারটা হয়, অনেক পুরনো, বাট এটা আমি দিল্লির মার্কেট থেকে ফটোকপি কিনেছিলাম। দেখো, ওল্ড এনসিইআরটি মডার্ন হিস্ট্রি বিপান চান্দ্রা, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, মানে এনসিইআরটির ফুল ফর্ম আর কি। এখান থেকে পিডিএফও তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমার এটা, এখানে দেখো, এই বইটি আমি বহুবার রিভিশন করেছিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের, এটা অ্যাকচুয়ালি এনসিইআরটিটাকে প্রিন্ট আউট বা জেরক্স মতো বার করে দিল্লির মার্কেটে কিনতে পাওয়া যায়, এবং আমি সেখান থেকে এটি কেনাই, এবং এই বইটি আমি অনেকবার রিভিশন করেছি, এবং এই বইটি আমার কাছে এখনও রয়েছে, যার জন্য আমি পড়ি বলে এখনও রয়েছে, ঠিক আছে। বা আমি স্টুডেন্টদেরকেও যে নোটটা দিয়েছি স্পেকট্রামের সাথে, এই বইটাকে মিক্সড আপ করে দুটো মিলিয়ে তারপর দিয়েছি। বাট যদি তুমি আমায় জিজ্ঞেস করো, দিদি এতে কি কোনো এক্সট্রা ইনফরমেশন আছে যেটা হয়তো স্পেকট্রামে নেই, না, এরকমটা নয়। স্পেকট্রাম ইচ অ্যান্ড এভরিথিং কভার করেছে। স্পেকট্রাম যে বইটি লিখেছেন তিনি নিজেও কিন্তু এই বইগুলোই পড়েছেন, ঠিক আছে। তো সুতরাং এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন পাবে না, বাট হ্যাঁ, ওয়ে অফ রাইটিংয়ের জন্য বা সোজা গল্পের মতোভাবে নভেলের মতো করে হিস্ট্রিটা লেখা পড়তে ইন্টারেস্ট লাগে, এই জন্য পড়ে দেখতে পারো, ঠিক আছে। এটা গেল ফার্স্ট হিস্ট্রির কথা বলছি। মডার্নের কথাটা বলে দিলাম, ঠিক আছে। অ্যানশিয়েন্ট মিডিয়াভেল আমি পুনম দালাল ধাইয়া পড়েছি বলে আমি আর পরের দিকে এই বইগুলো রাখিনি আমার কাছে, যার জন্য বর্তমান দিনে এখন আমার কাছে আর নেই, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, এটা অ্যাকচুয়ালি তোমরা বলো না যে দিদি এনসিইআরটি কি সব কিনবো, দেখো প্রথমেই বলি সেটা হচ্ছে সাবজেক্টের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। কিছু সাবজেক্ট আছে যেগুলো এনসিইআরটি পড়েই হয়ে যায়, যেমন জিওগ্রাফির 11-12-এর 4টে এনসিইআরটি হয়, যেটা পড়লে আর এর চেয়ে বেশি কিচ্ছু লাগে না ইউপিএসসি ক্র্যাক করতে, অ্যাটলিস্ট জিওগ্রাফির কোশ্চেনগুলোতে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি 11-এর দুটো বই, এই দুটো হচ্ছে 11-এর বই, যে দুটো হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টের ওপর। দেখো লেখাই রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখানে হচ্ছে ওয়ার্ল্ডের ফিজিক্যাল জিওগ্রাফিটাকে কভার করে, আর এটা হচ্ছে ইন্ডিয়া ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ার ফিজিওগ্রাফির ওপরে ডিপেন্ড করে। এখানে কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে। ইন্ডিয়া লোকেশন, ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, সয়েল, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। এবং এটাতে কি থাকে, এটাতে মেনলি হচ্ছে থাকে তোমাদের জিওমরফোলজি, দ্য আর্থ, ল্যান্ডফর্মস, ক্লাইমেটোলজি বা ক্লাইমেট, ওয়াটার ওশানস বা ওশানোগ্রাফি, লাইফ অন দি আর্থ। এখানে বায়োজিওগ্রাফির পোর্শনটা থাকে, যেটাতে কাইন্ড অফ এনভায়রনমেন্টের মিক্সড আপ থাকে। তো এই দুটো হচ্ছে তোমাদের 11-এর বই, জিওগ্রাফির ক্ষেত্রে ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই বইগুলো যে আমি কতবার পড়েছি বলে বোঝাবার মতো নয়, মানে পেজগুলো এখন আর সেরকম, মানে পেজও অ্যাকচুয়ালি নেই, ঠিক আছে, এত হাইলাইটেড হয়ে গেছে। এবং এই বইগুলোই আমরা জিওগ্রাফির জন্য পড়ি, বা তোমাদেরও যে আমি জিওগ্রাফির প্রিন্টেড মেটেরিয়ালটা দিয়েছি সেটাও কিন্তু এই বইগুলোর থেকে পড়েই শর্ট নোট বানানো। এবার আসবো ক্লাস 12-এর বই দুটোতে। এটা দেখো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি,
ক্লাস 12-এর প্রথম বই। ক্লাস 12-এর দ্বিতীয় বই হচ্ছে ইন্ডিয়া পিপল অ্যান্ড ইকোনমি। এখানে ওয়ার্ল্ডের হিউম্যান জিওগ্রাফি মানে মানবিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল যেটাকে আমরা বলে থাকি, সোশ্যাল জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফিকে মিলিয়েই বলা হয়ে থাকে। তো এটা ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউয়ে, এবং এটা হচ্ছে ইন্ডিয়ার পিপল অ্যান্ড ইকোনমি মানে ইন্ডিয়ার হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে ক্লাস 12-এর বই, এবং এই দুটোও কিন্তু অবশ্যই পড়তে লাগে। বাট যদি তুমি একান্তই মনে করো যে এই দুটো আমি পড়বো না, আজকাল অনেকেই এই বই দুটো পড়ে না, তার কারণ এই বই দুটোর সাথে না কারেন্ট অ্যাফেয়ার্সের খুব প্রয়োজন হয়, ঠিক আছে। মানে এই বই দুটোতে যে ডেটা রয়েছে, কারণ একটা জিনিস বুঝবে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কোনোদিনও বদলাবে না, সেম থাকবে, বাট হিউম্যান জিওগ্রাফি কিন্তু বদলায়। কারেন্ট অ্যাফেয়ার্স যত দিন যায় তত আপডেট হয়, তত হিউম্যান জিওগ্রাফিও বদলায়। তো যার জন্য এটাতে যেহেতু এটা ইকোনমিক টাচ আছে, সোশ্যাল লাইফের টাচ আছে, তো সুতরাং এটা অনেকেই স্কিপ করে যায় 12-এর বই দুটো। তার বদলে কেউ কোচিং মেটেরিয়ালে দেওয়া যে নোটগুলো থাকে আর কি হিউম্যান জিওগ্রাফির ওপর, এরকম অনেক কোচিং মেটেরিয়াল আছে। তো যাদের হিউম্যান জিওগ্রাফি নোট থাকে, এবং আমার যে জিওগ্রাফির যে নোটটা দেওয়া, সেখানেও প্রায় 2-3টে কোচিং মেটেরিয়াল আমি পড়ে শর্ট নোট বানিয়ে সেখানে আমি অ্যাড অন করেছি। তো যদি তুমি চাও এই বই দুটো অবশ্যই পড়ে নিজে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আপডেট করে নোট বানিয়ে নেবে, আদারওয়াইজ চাইলে স্কিপও করা, যেটা সম্পূর্ণ তোমার ডিসক্রিপশন। বাট হ্যাঁ, আমি পড়েছি, অনেকবার পড়েছি, একবার দুবার নয়, আমি বহুবার পড়েছি 4টে এনসিইআরটি জিওগ্রাফির ক্ষেত্রে। এবার আসবো পলিটিতেও না অনেকগুলো এনসিইআরটি হয়। এবার আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। পলিটির 9-10 না পড়লেও চলে, ওই ডেমোক্রেটিক পলিটিক্স 1, ডেমোক্রেটিক পলিটিক্স 2 বলে দুটো বই হয়, বাট সে দুটো না পড়লেও চলে। আমার কাছে এক্স্যাক্ট এই মানে ওই বই দুটো আমার কাছে এই মুহূর্তে নেই। ক্লাস 11-12-এর বেশ কিছু বই হয়। একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, যেটা হচ্ছে কাইন্ড অফ লক্ষ্মীকান্তের বেস বলতে পারো। লক্ষ্মীকান্ত পড়ার আগে ওই দু সিঁড়ি তুমি উপরে উঠলে, আর লক্ষ্মীকান্ত হচ্ছে ছাদের ওপরে ওঠা, এরকম একটা ব্যাপার আর কি। 2-3 সিঁড়ির জন্য তুমি ওই ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক এই বইটি পড়তে পারো। এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, এই বইটি রেড এবং ইয়েলো কালারের, এই বইটি চাইলে একবার দেখে রাখতে পারো। এবং এই বইটা আমি মাঝে মধ্যে রিভিশন করি, মক টেস্টে অনেক সময় কোশ্চেন আসে, বাট এমন না যে এই কোশ্চেনগুলো লক্ষ্মীকান্তে নেই, এরকমটা নয়। বাট হ্যাঁ, একটু গল্পের মতো করে দেওয়া। আমি মোটামুটি 2 থেকে 3 বার মতো রিভিশন মতো করেছি, তার বেশি নয়, ঠিক আছে। 2-3 বার মতো হয়তো আমি এই বইটি পড়েছি। আরও 2-3টে বই হয় বলে দিই পলিটিরই। একটা আছে তোমাদের ওয়ার্ল্ড পলিটিক্সের ওপর রয়েছে, যেটা অনেকে ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য ব্যবহার করে থাকে বইটি। আরেকটি বই আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে তোমার যখন তৈরি হচ্ছে আর কি, ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। তো অনেকে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার জন্য বা স্বাধীনতার পরে যে হিস্ট্রিটা থাকে আর কি আমাদের জিএস পেপার 1-এ, তো সেটার জন্য অনেকে পড়ে থাকে, এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য অনেকে 12-এর দুটো এনসিইআরটি পড়ে। আবারও বলছি, 12-এর যে দুটো এনসিইআরটি রয়েছে সে দুটো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য অনেকে পড়ে। বাট আমি নিজে যেহেতু ওয়ার্ল্ড হিস্ট্রি এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া অন্য একটা কোচিং মেটেরিয়ালের নোট থেকে পড়েছি বা পড়ি, যার জন্য আমি আর ওই এনসিইআরটি দুটো আমার কাছে রাখিনি। আমি কিনেছিলাম, একবার রিডিং করেছি, বাট আমার মনে হয়েছে ওই এনসিইআরটিতে অতটাও ক্রিপস নোট নেই, ওই ফ্লো অফ রাইটিংটাই যা ভালো। আদারওয়াইজ কন্টেন্ট ওয়াইজ সেই অর্থে এনরিচ নয়, স্বাভাবিক ব্যাপার, একটা স্কুলের ছেলে মেয়ে পড়বে, তো সেটা নিশ্চয়ই একটা এক্সামের ডিমান্ডকে পুরোপুরিভাবে মানে ফুলফিল করতে পারে না। তো স্বাভাবিকভাবে আমি ওটা রিভিশন করি না, আমি নিজে কোচিং মেটেরিয়াল থেকে রিভিশন করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসবে ইকোনমির ক্ষেত্রে, ইকোনমির এনসিইআরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলবো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে যাদের ইকোনমি ব্যাকগ্রাউন্ড নয়, ঠিক আছে, তাদের কিন্তু সব থেকে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ইকোনমিতে হয়। এবং আমি নিজেও তাই, ইকোনমি মনে হতো সব থেকে টাফেস্ট এক্সাম, বাট অ্যাট দিস মোমেন্ট সেটা মনে হয় না, এবং সেই ভয়টা বোধহয় কেটেছে এনসিইআরটির জন্য। কেউ 9, 10, 11, 12 সব এনসিইআরটি পড়ে, কেউ শুধু 11, 12 পড়ে। আমি পার্সোনালি 11, 12 পড়েছি, এবং তাও দুটো বই পড়েছি। কোন দুটো আমি এখনও দেখিয়ে দিচ্ছি, বিকজ এই বই দুটো আমার এখনও কাজে লাগে। ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট 11-এর এনসিইআরটি, এবং হচ্ছে ইন্ট্রোডাকশন টু ম্যাক্রো ইকোনমিক্স। এবার এরকম ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে এই বইটা, আর মাইক্রোটা আমার কাছে নেই, বা মাইক্রোটা অনেকে পড়েও না, আমি নিজেও কোনোদিনও কিনিও নি, পড়িও নি, কারণ মাইক্রো হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, মাইক্রো নয়, ঠিক আছে। তো যার জন্য মাইক্রো ইকোনমিক্সের ওপর থেকে সেই অর্থে কোশ্চেন আসে না, খুব সামান্য আসে, এবং সেটার জন্য আমি শর্ট নোট বানিয়ে নিয়েছিলাম একটি বই থেকে বা নোট থেকে পড়ে, তো যার জন্য আমার আর লাগে না, ঠিক আছে। তো দুটো এনসিইআরটি কিনবে, মাইক্রো ইকোনমিক্স সেই অর্থে কেউই কেনে না বা কেউ পড়েও না, ম্যাক্রো ইকোনমিক্স কিনবে, এবং ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, এটাতে ইকোনমিক্সের কোর কনসেপ্ট রয়েছে, থিওরির পার্টটা রয়েছে, আর এটাতে ইন্ডিয়ান ইকোনমি স্বাধীনতার পর থেকে কীভাবে ফ্লারিশ হয়েছে, মানে তোমাদের প্ল্যানিংগুলো কীভাবে চলেছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা গভর্নমেন্টের স্কিমগুলো, সেই জিনিসগুলো এই বইটাতে আছে। এটা হচ্ছে তোমার বেস তৈরি করতে হেল্প করবে, এবং এর সাথে তো আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই বা ইকোনমিক সার্ভে, বাজেট এগুলো পড়লেও হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, জেনারেল সায়েন্স, আমি 6 to 10-তে জেনারেল সায়েন্সের বইটা কিনেছিলাম, মানে যে 5টা বই হয় সেই 5টা বই আমি কিনেছিলাম, বাট 5টা বইয়ের একটা বইও একবার মতো হয়তো আমি রিডিং পড়েছিলাম, বাট আমার প্রথমত ইন্টারেস্ট আসছিল না, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে নই, আমি আর্টসের, তো সুতরাং আমি খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যে একটা টু দি পয়েন্ট বই হলে বেটার হয়, যেখানে হয়তো এক্সামের জন্যই লেখা রয়েছে, তো যার জন্য আমি ওই বইগুলো আমার একটি বন্ধুকে দিয়ে দিয়েছিলাম, এবং আমি অন্য আর একটি বই কিনে নিই, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, যেটা আরিয়ান্তের বই আছে, সেটা আমি তোমাদের বুক লিস্ট ভিডিওতে দেখিয়ে দেবো, সমস্ত বই সেখানেই তোমরা দেখে নেবে। তো যার জন্য আমি আর জেনারেল সায়েন্সের কোনো এনসিইআরটি পড়িনি। এবার ফাইন আর্টের যেটা
বললাম চাইলে তোমরা ক্লাস 11-এর ফাইন আর্টের বইটা পড়তে পারো আর্ট অ্যান্ড কালচারের জন্য, সেটাও আমি কখনো পড়িনি বিকজ আমি নিতিন সিংহানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচার বইটা পড়ি সবসময়। তো যার জন্য যে সাবজেক্টগুলোতে আমার মনে হয়েছে রেলিভেন্সি খুব বেশি নেই বা না পড়লেও চলে, সেই কারণে আমি সেই সাবজেক্টগুলোর থেকে পড়িনি। এনভায়রনমেন্টের জন্য কেউ কেউ পড়ে থাকে, আবারও বলছি বায়োলজির লাস্ট 4টে চ্যাপ্টার, ক্লাস 12-এর বোধহয় বায়োলজি যে বইটি রয়েছে তার লাস্ট 4 চ্যাপ্টার, ঠিক আছে, শেষের দিকের থেকে 4টে চ্যাপ্টারে মেনলি ওই এনভায়রনমেন্ট, ইকোলজি, তারপর হচ্ছে এই যে বেসিক্স অফ এনভায়রনমেন্ট যেটা থাকে সেটার ওই কনসেপচুয়াল পার্টটা এখানে ক্লিয়ার হয়ে যায়। বাট অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে ওই মানে কি বলবো, অ্যাকচুয়াল শুধুমাত্র কোশ্চেনটা ওই কনসেপ্ট থেকে সেভাবে আসে না, আসে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড আসে, বায়োডাইভার্সিটির ওপর আসে। তো সুতরাং খুব বেশি রেলিভেন্সি নেই, যার জন্য আমি নিজে কোনোদিনই পড়িনি। আমি যেগুলো পড়ি বা রিভিশন করি সেগুলো অলরেডি আমি তোমাদের দেখিয়ে দিলাম। জিওগ্রাফির 4টে এনসিইআরটি, হিস্ট্রির মডার্ন হিস্ট্রির ওল্ড এনসিইআরটিটা, পলিটির একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক লক্ষ্মীকান্তের আগে চাইলে পড়ে নিতে পারো, বা কেউ কেউ পড়েও না পড়লেও চলে, সবই লক্ষ্মীকান্তে দেওয়াই আছে। ইকোনমির 2টো এনসিইআরটি। তো এইগুলো বর্তমান দিন অবধি আমি এখনও রেখেছি কারণ এগুলোর আমার মনে হয়েছে রেলিভেন্সি আছে, আর বাকি যেগুলো রাখিনি সেগুলোর আমার নিজের পার্সোনালি অ্যাটলিস্ট রেলিভেন্সি মনে হয়নি, তাই ঠিক আছে। এবার ডেফিনেটলি এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার যদি ভালো লাগে তুমি রাখতেই পারো। এরপর যেটা বুক লিস্ট বলে দিলাম, হাউ টু রিড এনসিইআরটি। সবার একটাই বক্তব্য, দিদি কীভাবে এনসিইআরটি পড়বো। এবার তুমি আমাকে বলো, যখন তুমি ক্লাস 6-এ বা 7-এ বা 5-6-এ যখন পড়তে, স্কুলে যখন প্রথম ভর্তি হয়েছিলে, তুমি স্কুলে যখন যাও এবং বুক লিস্ট দেয়, বই কিনে বাড়ি নিয়ে আসো, তখন কি তুমি তোমার মাকে জিজ্ঞেস করেছিলে যে মা বই কীভাবে পড়বো? এটা কোনো কোশ্চেন নয় যে দিদি এনসিইআরটি কীভাবে পড়বো, মানুষ পড়ে কীভাবে, রিডিং পড়ে। তো তোমাকে কী করতে হবে, প্রথমে গল্পের মতো রিডিং পড়ে যেতে হবে। তো স্বাভাবিক যেরকম আমরা নর্মাল বই পড়ি, এনসিইআরটিও নিশ্চয়ই সেভাবেই পড়বো, আলাদা করে কিছু পড়ার নেই। প্রথমবার কিছু স্কিপ করার থাকে না, প্রথম দুবার ভালো করে পুরোটাই ঢালাও রিডিং পড়তে হয়। পড়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট লাগছে, এখানটা ইম্পর্টেন্ট লাগছে না, তখন আমরা কী করি, সেটার নিচে আন্ডারলাইন করি, যে এইটুকু লাইন হাইলাইট করলাম বা আন্ডারলাইন করলাম, যে এইটুকু আমি রিভিশন করবো। সেটা 3rd রিডিং বা 4th রিডিং থেকে হবে, বাট ফার্স্ট 2টো রিডিংয়ে আমাদের গল্পের মতো রিডিংই পড়তে হবে। তো ইউজুয়ালি যদি আমরা মনে করো যে কেউ এনসিইআরটি বুঝতে পারছে না, তাহলে সে কী করবে, ফার্স্ট রিডিং করবে যখন পুরো গল্পের মতো পড়ছো, পুরো স্টোরি টেলিংয়ের মতো করে পড়বে, ঠিক আছে, স্টোরি টেলিংয়ের মতো পড়ছো। সেকেন্ড রিডিং যখন করছো তখন তুমি যে ওয়ার্ডগুলোর মানে জানো না তার নিচে আন্ডারলাইন করো, প্লাস ডিকশনারি হয় ফোনে, বাংলা ডিকশনারি অ্যাপস, সেই ডিকশনারি থেকে মানেটা লেখো, ঠিক আছে, সেই ডিকশনারি থেকে মানেটা দেখে লেখো। 3rd রিডিংয়ের সময় তুমি লাইনের মানে পুরো বুঝে গেলে, স্বাভাবিক ব্যাপার, যে ওয়ার্ডের মানে জানছিলে না, সেই ওয়ার্ডের মানে যদি একবার ক্লিয়ার হয়ে যায় তো পুরো লাইনটার মানেই তোমার কাছে ক্লিয়ার। 3rd রিডিংয়ে তুমি কি করছো, তোমার কাছে মিনিংটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইবার তুমি যখন মিনিং ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন তুমি বুঝতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা আমাকে পড়তে হবে বা পড়তে হবে না। তখন তুমি কি করছো, ইম্পর্টেন্টটাকে আন্ডারলাইন করছো, হাইলাইট করতে পারো, আন্ডারলাইন করতে পারো, যেটা খুশি করতে পারো। এইবার 4th রিডিংয়ের সময় তোমার যদি মনে হয়, তখন তুমি কি করবে, অনলি আন্ডারলাইন পোর্শন, যেটুকুকে তুমি আন্ডারলাইন করেছো বা হাইলাইট করেছো সেইটুকুকে তুমি রিভিশন করছো। তো একটা এনসিইআরটি 4 বার পড়া মানে মোর দ্যান এনাফ, কারণ তারপরে আমাদের আরও স্ট্যান্ডার্ড বইও পড়তে হবে। কেউ 2বার রিডিংও করে ছেড়ে দেয়, তার বেশিও পড়ে না, কেউ 3বার পড়ে, কেউ 4বার পড়ে। আমি একটা অ্যাভারেজ বললাম, যদি 4বারও পড়ো মোর দ্যান এনাফ, ঠিক আছে। যারা জিজ্ঞেস করছো দিদি কীভাবে পড়বো, তাদের জন্য বলে রাখলাম এইভাবেই পড়বে, ঠিক আছে। আর অওয়া কথা বা ইংরেজি কীভাবে পড়তে, এটা আশা করি তোমরা প্রত্যেকে জানো, এটা মানে বলার মতো কোনো কোশ্চেন নয়, এটা খুবই ইরেলিভেন্ট একটা কোশ্চেন। এরপর আসবো হাউ টু মেক নোটস ফ্রম এনসিইআরটি। দেখো, প্রথমত আমি পার্সোনালি কোনোদিনই বই ওয়াইজ নোট মেকিংটাকে পছন্দ করতাম না, আমি করিও না, মানে বুক ওয়াইজ কোনোদিনও নোট মেকিং করা উচিত নয়। এতে কি হয়, সেম টপিক তোমায় ডবল করে লিখতে হতে পারে। লাইক ধরো তুমি এনসিইআরটি ওয়াইজ একবার নোট বানাচ্ছ, তখন তুমি একটা টপিক লিখে এসছো, দেন আবার তুমি স্ট্যান্ডার্ড বই ওয়াইজ যখন নোট বানাচ্ছ, ওই সেম টপিকটা আবার স্ট্যান্ডার্ড বইয়েও থাকবে, এবং দেখা যাবে অনেকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে রয়েছে। তো তোমার মনে হবে এ বাবা এটা না লিখলে আমারও মানে ইম্পর্টেন্টটাও মিস হয়ে যাচ্ছে, আবার একই জিনিস ডবলও লিখতে হচ্ছে। তো যার জন্য আমি সবসময় বলি, অলওয়েজ মেক নোট সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ বানাতে হবে। যেখানে তুমি মডার্ন হিস্ট্রি নোট যখন বানাতে বসবে, তোমার কাছে স্পেকট্রামও খোলা থাকবে, ওল্ড এনসিইআরটির বিপান চন্দ্রাও খোলা থাকবে। যেটা মনে হবে এক্সট্রা ইনফরমেশন বিপান চন্দ্রে আছে বাট স্পেকট্রামে নেই, সেটাকে আমি অ্যাড করবো। আর যদি মনে হয় যে না সবই স্পেকট্রামে আছে, আমি অ্যাড করবো না। আমার যদি মনে হয় একই কন্টেন্ট আমার 2টো বইয়েই আছে, তো দরকার নেই, আমি একটা বই থেকে নোট বানাবো। যদি দেখি আমি পলিটির লক্ষ্মীকান্তের সব আছে, তাহলে আমি কেন এনসিইআরটির নোট আবার আলাদা করে বানাতে যাবো? এনসিইআরটির আলাদা করে নোট বানাতে লাগে না কিন্তু, ঠিক আছে। যদি বানাও সাবজেক্ট ওয়াইজ বানাবে, যেমন আমি জিওগ্রাফির নোট বানিয়েছি, ইকোনমির ম্যাক্রো ইকোনমিক্সের নোট বানিয়েছি, কারণ কি বইগুলোর রেলিভেন্সি রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফির জন্য এনসিইআরটি ছাড়া কিচ্ছু পড়তে লাগে না। জিওগ্রাফির যা কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাপিং এবং তার সাথে এনসিইআরটি পড়লে মোর দ্যান এনাফ।
তো সুতরাং সেখানে জিওগ্রাফির থেকে আমি সব নোট বানিয়েছি এবং জিওগ্রাফির নোটটাই আমি যেটা এনসিইআরটির নোট সেটাই রিভিশন করি, সেটাই তোমরাও পড়ো, যে আমার শর্ট নোটটা বেরিয়েছে সেটা তোমরা পড়ো। কারণ এটাই, যে বইয়ের রেলিভেন্সি আছে আমি সেই বই থেকে বানাবো, সাবজেক্ট ওয়াইজ বানাবো। এবং আমি কিন্তু বারবার করে বানাবো না, যেখানে আমি জিওগ্রাফির নোটটা বানিয়েছি সেখানে এনসিইআরটির নোট আছে, 2-3টে কোচিংয়ের মেটেরিয়ালের নোট আছে, বেশ কিছু বই আছে এক্সট্রা যেগুলো আমার মনে হয়েছে যেগুলো এনসিইআরটিতে নেই, সেরকম এক্সট্রা যে টপিক পেয়েছি সেগুলোর থেকে রয়েছে। মানে কি অনেকগুলো সোর্সকে আমি যখন নোট বানাবো যাতে আমাকে ডবল খাটনি করতে না হয়, যা তখন আমি কি করবো, ইন্টিগ্রেটেড নোট বানাবো, প্রিলিমস মেন্স দুটোকেই মাথায় রাখবো, সেম সাবজেক্টকে একসাথে কম্পাইল করে আমি নোট বানাবো, বারবার বই আলাদা করে করে নোট বানাবো। এবং আমি কোনোদিনও বুক ওয়াইজ নোট বানানোকে করিও নি, প্লাস কোনোদিনও সমর্থনও করিনি। তো যদি কেউ বানাতে চাও এটা সম্পূর্ণ তোমার অধিকার, তোমার দায়িত্ব, তোমার ব্যাপার, তুমি বুঝবে তুমি বুক ওয়াইজ বানাতে চাও কিনা। বাট আমায় যদি জিজ্ঞেস করো আমি অলওয়েজ বলি সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ বানাতে, যাতে খাটনিটা কম হয়, একই খাটনিতে দুটো কাজ হয়ে যায়। এবং বানাবার সময় এভাবেই বানাবো যে এইটা প্রিলিমস ওরিয়েন্টেড, এটা মেন্স ওরিয়েন্টেড। এমন না যে প্রিলিমসের নোট আলাদা জায়গায় আবার মেন্সের নোটের সময় আমি ডবল করে খাটবো, না, একই জায়গায় বানাবো। পড়ার সময় আমি হাইলাইট করে পড়বো যে এইটুকু প্রিলিমস এইটুকু মেন্স, বা পাশে আমি আন্ডারলাইন করে লিখে নেবো এটা পি এটা এম, এভাবে করে পড়বো। তো এইটা সম্পূর্ণ তোমার ওপর, ঠিক আছে। আর নোট কীভাবে বানাতে হয় এটা নিয়ে আমি অনেকবার এর আগেও ইউটিউবে ভিডিও বানিয়েছি। ইউজুয়ালি কিছুই নয়, সামারি ভার্সন করে নোট বানাতে হয়, পুরোটা আমাদের পড়তে হয়, পড়ে যে কি ওয়ার্ডগুলো থাকে যেগুলো আমি নিজে বুঝতে পারবো, অন্যকে বোঝাবার কোনো প্রয়োজন নেই। কারণ আমার নোট বহু হাজার হাজার ছেলেমেয়ে পড়ে, তাই আমাকে অনেকটা হয়তো একটু বেশি লিখতে হয়। আদারওয়াইজ যদি আমি একা পড়তাম তাহলে আমি ওর থেকেও ছোটো নোট বানাতাম, ঠিক আছে। এমনিতেই তো আমি কিওয়ার্ড সামারি দেই, বাট স্টিল তার থেকেও ছোটো বানানো যায়, ঠিক আছে। এবং যেহেতু যদি তুমি একা নোট বানাও বা একা নোট পড়ো, সেক্ষেত্রে কাউকে বোঝাবার কোনো প্রয়োজন নেই, তুমি শর্টে কিওয়ার্ডগুলো লিখবে, যেটুকু তুমি বুঝেছো সেটাকে প্রেসি রাইটিংয়ের মতো বা সামারি রাইটিংয়ের মতো করে শর্টে লিখে দেবে। তো এইভাবেই নোট বানাতে হয়। এবং নোট বানানোটা একদিন দুদিনের কাজ নয়, নোট বানানোটা একটা আর্ট, যেটা একটু সময় লাগে শিখতে এবং অনেকবার পড়তে লাগে, 3বার 4বার 5বার 6বার। যখন আমরা একটা টপিককে ভালো করে পড়ি বা ইন্টারনালাইজ করি তখন আমরা বুঝতে পারি নোটটা কীভাবে বানাতে হবে। আশা করি এনসিইআরটি নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না, প্রত্যেকটা কোশ্চেনের আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। যাবতীয় যা কোশ্চেন আমার মেনলি কমেন্ট সেকশনে পড়ে এনসিইআরটি নিয়ে, তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিওতে করে দিলাম। তো এরপর আর যারা এনসিইআরটি নিয়ে কোনো কোশ্চেন করবে তারা প্লিজ একবার এই ভিডিওটা দেখে নেবে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন থাকা উচিত নয় এনসিইআরটি নিয়ে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, এমনি হয়তো মেবি ভিডিওটা অনেকটা বড় হয়েছে কারণ সবটা টপিক আমাকে কভার করতে হয়েছে বলে। তো যাই হোক, কালকে তোমাদের সাথে আসছি, কাল বা পরশুর মধ্যে তোমরা অনেকগুলো নতুন নতুন ভিডিও পাবে, মানে বুক লিস্টের ভিডিও বলো বা WBCS UPSC সিলেবাস অ্যানালিসিস বলো, সমস্ত ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা একদম বিগিনার, কিছুই জানে না, যাদের এনসিইআরটি সম্পর্কে অনেক কোয়ারি রয়েছে, আশা করি তাদের উপকার হবে ভিডিওটা থেকে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম UPSC এবং WBCS রিলেটেড কন্টেন্ট দেখার জন্য। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।